সো হে হাই হ্যালো ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস 8-এর অঙ্ক নিয়ে, এবং আজকের কিন্তু আমরা করব কোষে দেখি 3। ঠিক আছে, কোন অঙ্কগুলো করব তোমরা এইখানে ভালো করে দেখো। 7-এর দাগ, 8-এর দাগ, 9-এর দাগ এবং 10-এর দাগের সবকটা অঙ্ক কিন্তু আজকে আমরা করে ফেলবো। ওকে। আর আগের ভিডিওতে আমি পুরো 1 থেকে 6 পর্যন্ত অঙ্ক আলোচনা করেছিলাম, সেগুলো তোমরা যদি না দেখে থাকো নিচে ডেসক্রিপশনের দেওয়া লিঙ্ক বা উপরে আই বাটনে ক্লিক করো, সেখানে কিন্তু তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো দেখো আগে অবশ্যই পার্ট 1 দেখো, তারপরে কিন্তু আজকের এই পার্ট 2 এর ভিডিও দেখা স্টার্ট করো। তাহলে চলো আজকে আর একদম বেশি কথা বাড়াবো না, প্রথমেই আমরা চলে যাব পেজ নাম্বার 41, কোষে দেখি 3, 7-এর দাগের অঙ্কতে। তো দেখো 7-এর দাগের অঙ্কতে কি বলে দিয়েছে, সংখ্যা রেখায় মূলদ সংখ্যাগুলি বসাই। তাহলে মূলদ সংখ্যা মানে তো তোমরা সবাই জানো, যাদেরকে ভগ্নাংশের মতো করে লেখা যায় তারাই হলো মূলদ সংখ্যা। ভগ্নাংশের মতো দেখতে যারা হবে, মানে ভাবো 3/4 মূলদ সংখ্যা, কারণ এটাকে দেখতে দেখো ভগ্নাংশের মতো, মানে ওপরে একটা লব থাকবে, নিচে থাকবে হর, তাকেই আমরা বলি কি মূলদ সংখ্যা, লব হর। মানে যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় সে হলো মূলদ সংখ্যা। বোঝা গেল? ভাবো কোনো জায়গায় রয়েছে 5, তাহলে 5 কি মূলদ সংখ্যা হবে? 5 কি ভগ্নাংশের মতো দেখতে? অবশ্যই 5 ভগ্নাংশের মতো দেখতে। 5-এর নিচে কিছু নেই মানে কত? 1, তাহলে ভগ্নাংশ হয়ে গেল। তো ওপরেরটাকে বলবো পি, মানে লবকে বলবো পি, আর হরকে আমরা কি বলবো? কিউ। তাহলে পি বাই কিউ আকারে প্রকাশ করা গেল মানেই তাকে আমরা মূলদ সংখ্যা বলতে পারি। তাহলে এবারে আমাদের বলে দিয়েছে, দেখো 7-এর দাগের অঙ্কতে বলেছে অনেকগুলো ভগ্নাংশ দিয়েছে এবং তাদেরকে সংখ্যা রেখায় স্থাপন করতে বলেছে। তাহলে দেখো আমি প্রথমেই 7-এর দাগের অঙ্কটা থেকে স্টার্ট করব। 1/4, 1/4কে সংখ্যা রেখায় বসাতে বলেছে। তারপরে আমি আগে সব কটাকে টুকে নিই। তো 1/4, তারপরে কত বলেছে? -3/4, তারপরে বলেছে দেখবে -2/3, এইগুলোকে সব সংখ্যা রেখায় বসাতে বলেছে। 6/5, এবং তারপরে বলেছে -8/3, এদেরকে সংখ্যা রেখায় বসাতে বলেছে। তাহলে আমরা আগে কি করব, সংখ্যা রেখা টেনে নেব। তোমরা খাতায় কিন্তু পেন্সিল ব্যবহার করবে, পেন্সিল আর স্কেল দিয়ে এরকম খাতায় সংখ্যা রেখা কাটবে। ঠিক আছে, প্রথমে আমরা এইটাকে বসাবো, 1/4কে সংখ্যা রেখায় বসাবো। তাহলে সংখ্যা রেখা দেখতে কেমন হয় দেখো, 0, তারপরে কি হয় 1, তারপরে হয় 2, তারপরে হয় 3। এবার তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে স্যার আপনি 0 আর 1-এর মধ্যে এতটা জায়গা কেন রাখলেন, এতটা গ্যাপ কেন? এটার প্রশ্ন আসতে পারে, পরে আমি বলছি কেন গ্যাপ রাখলাম। তারপরে দেখো এখানে লিখবো -1, -2, এইভাবে আমরা লিখবো -3। এবারে দেখো 1/4কে আমরা বসাবো 0 আর 1-এর মাঝখানে। কি করে বুঝলাম যে 1/4কে আমরা 0 আর 1-এর মাঝখানে বসাবো, সেটা দেখি। দেখো এখানে সংখ্যাটায় দেখো রয়েছে 1/4, মানে লবটা কি ছোট। এই যে আমি 1/4কে বসাবো তো সংখ্যা রেখায়, ওপরের যে নাম্বার মানে লবটা ছোট। দেখো লবটা ছোট, তাই না? লবটা ছোট, আর যে নিচের যে নাম্বারটা হর, সেই হর কিন্তু বড়। দেখো হর বড়, তাই না? 4টা কি বড় সংখ্যা, 1 কি ছোট সংখ্যা। তাহলে উপরের নাম্বারটা যদি ছোট হয় আর নিচের নাম্বার যদি বড় হয়, তাহলে তাকে আমরা 0 আর 1-এর মাঝখানে বসাবো। বোঝা গেল? তাহলে আবারও আমি বলছি, কি বললাম আমি? জিনিসটা বললাম যে যে নাম্বারটাকে আমি 0 আর 1-এর মাঝখানে বসাবো তাকে অবশ্যই কেমন হতে হবে, ওপরের নাম্বারটা হতে হবে ছোট, নিচের নাম্বারটা বড়। এই যেমন দেখো এই নাম্বারটাও দেখো ঠিক তাই। দেখো এই যে দেখো উপরে দেখো 3, তাই না? ছোট সংখ্যা, নিচে বড় সংখ্যা, দেখো নিচে 4, নিচের সংখ্যাটা বড়, উপরের সংখ্যাটা ছোট। তাহলে উপরে ছোট থাকলে আমরা 0 আর 1-এর মাঝখানে বসাবো। আবার দেখো পাশেরটাও দেখো ঠিক ওই সেম, উপরের সংখ্যাটা কত? 2, ছোট। দেখো উপরের নাম্বারটা দেখো 2, ছোট সংখ্যা, নিচের নাম্বারটা কি? নিচের নাম্বারটা হলো বড়, তাই তো? তাহলে তাহলে আমরা তাকে কোথায় বসাবো? 0
আর 1-এর মাঝখানে। তাহলে চলো আমরা বসাই 1/4কে 0 আর 1-এর মাঝখানে। তাহলে সংখ্যাটা হলো 1/4। তো তাহলে হরে কত রয়েছে, মানে নিচে কত রয়েছে, 4। নিচে যদি যে নাম্বারটা থাকবে নিচে 4, তাহলে আমি 0 আর 1-এর মাঝখানে 3টে ঘর কাটবো। 4 থাকলে একটা ঘর কম, 2 3, বোঝা গেল? এইভাবে আমি ঘর কাটবো। তাহলে কি বললাম, যদি কোনো জায়গায় থাকতো 1/6, তাহলে আমি 0 আর 1-এর মাঝখানে কতগুলো দাগ কাটতাম, নিচে 6 রয়েছে, তাহলে 6-এর থেকে একটা কম 5 ঘর আমি কাটতাম। যেহেতু এখানে তোমার রয়েছে 1/4, 4-এর থেকে এক ঘর কম 3টে ঘর আমি কাটলাম। ঠিক আছে, বোঝা গেল? এবারে চলো আমি এখানে নাম্বার বসাই। প্রথম ঘরটা কত হবে, প্রথম ঘরটা হবে 4, নিচের নাম্বারটা দেখে দেখে টুকবো। নিচে কত রয়েছে, 4। ওপরে কত রয়েছে, 1। তারপরের নাম্বারটা কত হবে, হবে কিন্তু 4, এই যে এই নাম্বারটা, এই নাম্বারটা কত হবে, 4/2। 4/2। তারপরের নাম্বারটা কত হবে, নিচের নাম্বারটা কিন্তু সব সেম থাকবে, নিচের নাম্বারগুলো একই থাকবে, ওপরের নাম্বারগুলো এক এক করে দেখো বেড়ে যাচ্ছে। মানে এরকম ভাবে স্টার্ট করব, প্রথমে কি হয় 1 2, তারপরে কি হয় 3 হয়, এরকম ভাবে পরপর লিখবো। তাহলে আমি কাকে খুঁজছি, সংখ্যা রেখায় কাকে বসাতে বলেছে, 1/4। তাহলে আমি 1/4 কোথায় পেয়েছি, এই যে দেখো 1/4। বোঝা গেল? আশা করি বুঝতে পারলে। চলো একইভাবে আমরা পরের অঙ্কটা করি, তাহলে তোমাদের কাছে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। এই যে দেখো, আবার আমরা সংখ্যা রেখা কাটবো। এবারে আমি কাকে বসাবো, এবারে আমি সংখ্যা রেখায় এই যে এইটাকে বসাবো, -3/4 এটাকে বসাবো, তাই তো? তাহলে আমি সংখ্যা রেখা কাটলাম, তাহলে উপরের নাম্বারটা কি ছোট, তাই না? উপরের নাম্বারটা ছোট, তাহলে উপরের নাম্বার যদি ছোট হয় তাহলে আমরা তাকে কোথায় বসাবো, 0 আর 1-এর মাঝখানে। তাহলে দেখো আমি এইখানে দেখো লিখছি 0। আচ্ছা, এখানে যেহেতু মাইনাস রয়েছে তাহলে আমরা কি করব, 0 আর -1-এর মাঝখানে বসাবো। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কোথায় বসাবো, 0, আর যেহেতু মাইনাস আছে তাহলে -1, 0 আর -1-এর মাঝখানে বসাবো। এইদিকে 1 2, ঠিক আছে, 3 যেমন লেখে, এইদিকে -2 যেমন আছে আছে, তাহলে 0 আর -1-এর মাঝখানে বসাবো। কতগুলো দাগ কাটবো 0 আর -1-এর মাঝখানে, নিচের নাম্বারটা দেখো কত রয়েছে, 4, তাহলে আমি মাঝখানে 3টে দাগ কাটবো। 4 রয়েছে তাহলে এক ঘর কম করব, 3টে দাগ কাটবো। তাহলে প্রথম ঘরটা কত হবে, খুব ভালো করে দেখবে, 0-র এই দিকে, তার মানে সব মাইনাস হবে, মাইনাস, নিচের নাম্বারটা দেখে দেখে টুকবো, কত, 4। ওপরের নাম্বারটা কত বসাবো, এই ওপরে নাম্বারটা কিন্তু আমরা স্টার্ট করব যেমনি আমরা 1 2 থেকে স্টার্ট করি। প্রথম নাম্বার আমাদের কি হয়, আমাদের প্রথম নাম্বার কি হয়, 1 হয়, তাহলে আমরা সর্বদা 1 থেকে স্টার্ট করব, 1। তারপরের নাম্বারটা কি হবে, মাইনাস, নিচে 4 যেমন আছে আছে, ঠিক আছে, তাহলে ওপরে কত হবে, ওপরে হবে 2 হবে, এখানে যদি 1 হয় এখানে 2 হবে। তার পাশেরটা কত হবে, -3/4 হবে, তাই না? তাহলে আমরা খুঁজছি কাকে, এই যে দেখো -3/4। তাহলে এই যে দেখো -3/4 কোথায়, এই যে দেখো -3/4 পাওয়া গেল, -3/4 কে। তাহলে এই আমাদের হয়ে গেল। তারপরের অঙ্কটা দেখি, চলো তারপরের অঙ্কটায় রয়েছে দেখো মাইনাস, এই যে -2/3, তাই তো, -2/3। তাহলে ওই একইভাবে করব। তাহলে আগে আমি এরকম ভাবে দাগ কেটে নেব। তাহলে -2/3, উপরের নাম্বারটা লব, যেটা লব সেটা কিন্তু দেখো ছোট, তাহলে কোথায় বসবে, 0 আর 1-এর মাঝখানে। আবার যেহেতু এখানে মাইনাস রয়েছে তাহলে 0 আর -1-এর মাঝখানে, তাই না, 0 আর -1-এর মাঝখানে। এদিকে লিখবো -2, এবারে আমরা কি জানি হয় 1, এই সাইডে হয় 2। তাহলে 0, এই যে আমি বসাবো কত, -2/3-কে। তাহলে 0 আর -1-এর মাঝখানে কতগুলো দাগ কাটবো, যেহেতু দেখো নিচে 3 রয়েছে, 3 তো, তাহলে আমি দুটো দাগ কাটবো, একটা দুটো, 3-এর থেকে এক ঘর কম। ঠিক আছে, তাহলে প্রথম ঘরটা কি হবে, মাইনাস, এই তো 3 লিখবো। প্রথম ঘরটা আমরা স্টার্ট করব কত দিয়ে, 1 দিয়ে। প্রথম ঘরটা আমরা সর্বদা স্টার্ট করব কোথা থেকে, 1 থেকে। ঠিক আছে, 1 থেকে। তারপরের ঘরটায় কত হবে, -3 বাই, তাহলে এটা যদি হয় 1, তাহলে পাশের ঘরটা কত হবে, 2 হবে।
বোঝা গেল? তাহলে আমরা খুঁজছি কাকে, -2/3 কে। এই যে দেখো -2/3 পাওয়া গেল, -2/3 কে। তাহলে এই আমাদের হয়ে গেল। চলো এবারে আমরা করব নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্ক দুটো কিন্তু দেখো একটু আলাদা। কেন বলছি আলাদা? এখানে দেখো উপরের নাম্বারটা বড়, তাই না? দেখো 6/5, উপরের নাম্বার বড় কিন্তু 6। তাহলে উপরের নাম্বার যদি বড় থাকে মানে লব, তাহলে তাকে মিশ্র ভগ্নাংশে পরিণত করে নাও। তাহলে কত হবে, 5 × 5 বিয়োগ করলে কত, 1। এই 1কে আমরা বসাবো এইখানে, আর এই 5টাকে বসাবো এইখানে। বোঝা গেল? তাহলে এবারে আমাদেরকে তার মানে সংখ্যা রেখায় বসাতে হবে এইটাকে, এই যে 1/5কে সংখ্যা রেখায় বসাতে হবে। তাহলে চলো সংখ্যা রেখা কেটে ফেলি। তাহলে সংখ্যা রেখা কাটলাম। এবার সংখ্যা রেখার কোথায় বসাবো? খুব ভালো করে দেখবে, এখানে যেটা রয়েছে না 1 পূর্ণ, এই জায়গাটা দেখো কত রয়েছে, 1 পূর্ণ। তার মানে এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। তাহলে বসবে 1 পূর্ণ, তাহলে 1 রয়েছে তো, তাহলে 1 এবং 1-এর ঠিক পরের সংখ্যা কে হয়, 2 হয়। তাহলে 1 আর 2 এর মাঝখানে বসবে। বোঝা গেল কি বললাম, 1 আর 2 এর মাঝখানে। তবে এই জায়গাটা 1 আর এই জায়গাটাতে আমি দিচ্ছি 2। বোঝা গেল? তাহলে কিভাবে আমি নির্ণয় করলাম ভালো করে দেখো, এখানে অ্যান্সার বেরিয়েছে কত, খুব ভালো করে দেখবে, 1 পূর্ণ। 1 পূর্ণ 1/5, এই কত পূর্ণ, পূর্ণ সংখ্যাটা কত রয়েছে দেখো, পূর্ণ সংখ্যাটা কিন্তু রয়েছে 1, তাই না? পূর্ণ সংখ্যাটা কত রয়েছে, 1। তাহলে 1 এবং 1-এর পরে যে হয়, 1-এর পরে কে থাকে, 2। 1 এবং 2 এর মাঝখানে বসবে। ঠিক আছে? তাহলে 1 2, তাহলে এই সাইডে কত হবে, 3 হবে। আর এই দিকে কত হয়, 0। তারপরে কি হয়, -1। আমি আর লিখছি না এপারে, -2 আর লিখছি না। তাহলে এখানে আমি কতগুলো দাগ কাটবো, নিচের নাম্বারটা দেখবো, নিচে 5 রয়েছে। তাহলে আমি 5-এর থেকে একটা কম 4টে দাগ কাটবো। হ্যাঁ, 1 2 3 4। তাহলে আমি 4টে দাগ কাটলাম। তাহলে এবারে এই দাগগুলোই তো লিখতে হবে। নিচের নাম্বার কত রয়েছে, 5। দেখে দেখে টুকবো। 1 পূর্ণ, সেই পূর্ণ সংখ্যাটাকে লিখবো। 1 পূর্ণ লিখলাম। এবারে প্রথম নাম্বারটা আমরা কি দিয়ে স্টার্ট করি, প্রথম নাম্বারটা আমরা 1 দিয়ে স্টার্ট করি, তাই না? প্রথম নাম্বারটা। আচ্ছা আমি আগে এগুলো লিখে নিই। এই যে দেখো দেখো, নিচে 5 কিন্তু সর্বদা সবার বেলায় বসবে, নিচে 5। পূর্ণ সংখ্যাটাও সেম থাকবে, 1 পূর্ণ। এই যে দেখো 1 পূর্ণ, এই যে দেখো 1 পূর্ণ, এটা কিন্তু চেঞ্জ হবে না। 1 পূর্ণ এখানে যেমন রয়েছে না 1 পূর্ণ, এই যে দেখো 1 পূর্ণ, এই একটাকে কিন্তু আমি দেখো সব জায়গায় লিখেছি, তাই না? নিচের এই 5টাকেও কিন্তু দেখো আমি সব জায়গায় লিখেছি। শুধু যেটা আলাদা হবে সেটা হলো ওপরের নাম্বার। প্রথম সংখ্যাটা কি হয়, 1। তারপরের নাম্বারটা কি হয়, 2। তারপরের নাম্বারটা কি হয়, 3। তারপরের নাম্বারটা কি হয়, 4। তাহলে আমরা কাকে খুঁজছি, 1 পূর্ণ 1/5। কোথায় রয়েছে 1 পূর্ণ 1/5, এই যে দেখো রয়েছে 1 পূর্ণ 1/5, তাই না? 1 পূর্ণ 1/5। বোঝা গেল? হয়ে গেল, সংখ্যা রেখায় বসিয়ে দিলাম। চলো তারপরের অঙ্কটাকে করি। তারপরের অঙ্কটা কি বলেছে, একই আগের মতো দেখবে উপরের নাম্বারটা বড়, দেখো লবটা এবারে বড়। তাহলে দেখো মিশ্র ভগ্নাংশে পরিণত করব, মাইনাস আছে। 8কে ভাগ করলে কত হবে, 3 দিয়ে, 3 2 6, বিয়োগ করলে 2, 2টা বসবে এইখানে, 3টা বসবে এইখানে। তাহলে আমরা পাচ্ছি কত, মাইনাসটা আগে লিখতে হবে। আমি পেলাম -2 পূর্ণ 2/3। তাহলে চলো এবার এটাকে সংখ্যা রেখায় বসাবো। তাহলে দেখো আমি আগে সংখ্যা রেখা কেটে ফেলি, এই হলো সংখ্যা রেখা। তাহলে এ কোথায় বসবে, কার কার মাঝখানে বসবে, তো আমরা সেটা কি দেখে বুঝবো, সেটা কিন্তু আমরা পূর্ণ সংখ্যাটা দেখে বুঝবো। এই যে এই পূর্ণ সংখ্যাটা দেখো, এখানে দেখো কত রয়েছে, পূর্ণ সংখ্যাটা 2 পূর্ণ 2/3। তো ভগ্নাংশটা আমরা দেখবো না, কিন্তু আমরা পূর্ণ সংখ্যাটা দেখবো। পূর্ণ সংখ্যাটায় কত রয়েছে দেখো, 2 রয়েছে। তাহলে আমরা এই সংখ্যা রেখায় এটাকে বসাবো 2, আর 2 এর পরে কে থাকে, 3। তাহলে 2 আর 3-এর মাঝখানে। আর যেহেতু মাইনাস আছে তাহলে আমরা বলতে পারি -2 আর -3-এর মাঝখানে। ঠিক আছে, -2 আর -3-এর মাঝখানে। তো এই দিকে কি হবে, -1, তারপরে কি হবে 0, তারপরে কি হবে শুধু 1, এরকম ভাবে। তারপরে এই সাইডে কি হবে, -4, এরকম হবে, তাই না?
তাহলে এবার কতগুলো দাগ কাটবো, নিচে দেখো 3 রয়েছে, তাহলে আমি 3টে দাগ কাটবো, 3টে দাগ কাটলাম। এবারে পূর্ণ সংখ্যাটা, এই যে পূর্ণ সংখ্যাটা 2 আর নিচের নাম্বারটা কিন্তু সেম থাকবে, মানে 2 আর এই যে দেখো 3 এটা সেম থাকবে। আবার দেখো, আচ্ছা এখানে নিচে সরি 3 আছে না, তাহলে তো আমি দুটো দাগ কাটবো, আমি 3টে দাগ কেন কাটলাম সরি, তাহলে এখানে যেহেতু নিচে 3 রয়েছে তাহলে আমি 3-এর থেকে একটা কম দুটো দাগ কাটবো, এই যে দুটো দাগ। আচ্ছা এবারে দেখো নিচের এই যে এই পূর্ণ সংখ্যাটা তো সেম থাকবে, মাইনাস পূর্ণ সংখ্যাটা সেম রইলো, নিচের নাম্বার মানে এই যে এই 3টা হর এটাও সেম থাকবে, মাইনাস 2 পূর্ণ এই যে 3 এটা সেম থাকবে। শুধু আমরা আরম্ভ করব উপর থেকে, লব থেকে। তাহলে প্রথম সংখ্যা কি হয় আমরা জানি, প্রথম সংখ্যা হয় 1, তাহলে প্রথম সংখ্যাটা আমি লিখবো 1, তারপরের সংখ্যাটা কত লিখবো 2, বোঝা গেল? তাহলে এই যে এইটা সংখ্যা রেখায় কোথায় রয়েছে, মাইনাস 2 পূর্ণ 2/3, মাইনাস 2 পূর্ণ 2/3 কোথায় রয়েছে, এই যে দেখো মাইনাস 2 পূর্ণ 2/3, ঠিক আছে, হয়ে গেল সংখ্যা রেখায় বসানো। তো দেখো এবারে আমরা যাব 8-এর দাগের অঙ্কতে, যেখানে দেখবে বলে দিয়েছে 4টি মূলদ সংখ্যা লিখি যারা 1-এর থেকে বড় কিন্তু 2-এর থেকে ছোট। তাহলে 8-এর দাগেরটাই আমরা এরকম ভাবে লিখবো, একের থেকে একের থেকে এক থেকে একের থেকে বড়, তাই তো, একের থেকে বড় ও দুয়ের থেকে দুয়ের থেকে ছোট, ঠিক আছে, একের থেকে বড় ও দুয়ের থেকে ছোট, কি বলেছে, একের থেকে বড় আর দুয়ের থেকে ছোট 4টি মূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যা মানে কি, মূলদ সংখ্যা মানে হলো যেটাকে দেখতে ভগ্নাংশের মতো হবে, মানে p/q আকারে প্রকাশ করা যাবে, তাকে বলা হয়। তাহলে একের থেকে বড় ও দুয়ের থেকে ছোট 4টি মূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যাটা এমন হবে যেটা একের থেকে বড় হবে, মানে একের থেকে বড় মানে আমি এরকম লিখতে পারি 1.1.2, 1.2 মানে কি, একের থেকে বড় কিন্তু দুয়ের থেকে ছোট। তারপরে 1.3 এরম লিখতে পারি, তারপরে আমি লিখতে পারি 1.4, ঠিক আছে, এগুলো কি সব দুয়ের থেকে ছোট, তাই না? তারপরে আমি লিখতে পারি কি 1.5, মানে আমি যদি টাকা হিসাবে বলি তার মানে কি 1 টাকা 50 পয়সা, 1 টাকা 40 পয়সা, 1 টাকা 30 পয়সা, 1 টাকা 20 পয়সা, এরকম ব্যাপার, যদি এগুলো টাকা হয় আর কি, যদি টাকা হতো এরকম ব্যাপার, ঠিক আছে। তাহলে 1 টাকা 50 পয়সা, 1 টাকা 40 পয়সা, 1 টাকা 30 পয়সা, 1 টাকা 20 পয়সা, এগুলো কি 1 টাকার থেকে বেশি কিন্তু 2 টাকার থেকে কি কম, তাই না? তো এগুলো আর শূন্য লেখার দরকার নেই, বোঝা গেল? তাহলে এই হলো 1 আর 2 এর মধ্যবর্তী মূলদ সংখ্যা। এবারে তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে স্যার এগুলো তো মূলদ সংখ্যা কিন্তু এখানে ভগ্নাংশটা কই, আপনি যে বললেন মূলদ সংখ্যা মানে তো ভগ্নাংশের মতো দেখতে হবে, তো ভগ্নাংশের মতো তো দেখতে লাগছে না। দেখো ভগ্নাংশের মতো দেখতেই লাগছে, দেখো এখানে 1.2 রয়েছে, যদি আমি দশমিকটাকে তুলে দিই তাহলে আমি নিচে কত বসাবো, 1, দশমিকের পরে কটা সংখ্যা, এই যে দেখো দশমিকের পরে দেখো একটাই মাত্র সংখ্যা, তাই না, তাহলে আমি একটা শূন্য বসাবো, তাহলে এখানে সংখ্যাটা কত দাঁড়ালো, দশমিক তো উঠে গেল, তার মানে 12 আর নিচে কত 10, তাই না, বোঝা গেল? তাহলে হলো না ভগ্নাংশের মতো দেখতে, এই যে দেখো এটা পি আর এটা কি কিউ, p/q আকারে প্রকাশ হলো কি না বলো? তাহলে তুমি চাইলে এরকম ভাবেও তার মানে লিখতে পারো, তাহলে 1.2 মানে কি 12/10, তাই না, 1.3 মানে কি 13/10, 1.4 মানে কি 14/10, 1.5 মানে 15/10, এরকম ব্যাপার। তুমি চাইলে এইটাকেও লিখতে পারো, আবার তুমি যদি চাও এরকম ভাবে লিখবে যে 12/10, এটা মানে কি 12/10, 13/10, তাও লিখতে পারো এরকম ভাবে 12/10, 13/10, একই ব্যাপার, 14/10, ঠিক আছে, 15/10, এরকম লিখতেই পারো, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল আমাদের শেষ 8-এরটা। এবারে চলে যাব 9-এর দাগে, এই 9 আর 10 কিন্তু খুব ইম্পর্ট্যান্ট আছে। দেখো
কি বলেছে নয়ের দাগে? নয়ের দাগে বলেছে -3/5, খুব ভালো করে কিন্তু দেখবে নয়ের দাগের অঙ্কটা। বলেছে -3/5 ও 1/2 এর এবং 1/2, ঠিক আছে, এদের মধ্যবর্তী, এদের মাঝখানে থাকবে 10টি মূলদ সংখ্যা খুঁজি। তাহলে -3/5 ও 1/2 এর মধ্যবর্তী 10খানা মূলদ সংখ্যা। এবারে দেখো তোমাদের একটা কথা বলি, যখনই এরকম দুটো ভগ্নাংশ দিয়ে দেবে, এখানে যেমন দুটো ভগ্নাংশ দিয়েছে -3/5 ও 1/2, যখনই এরকম দুটো ভগ্নাংশের মধ্যিখানে অনেকগুলো মূলদ মূলদ সংখ্যা আমাদের কাছে জানতে চাইবে, তখন আমাদেরকে প্রথমেই একটা কাজ করতে হবে। সেই কাজটা হলো এই ভগ্নাংশের হর আর এই ভগ্নাংশের হর দুজনকেই সমান করতে হবে, তারপরে সবকিছু হবে। বোঝা গেল কি বললাম? ভগ্নাংশের হরগুলোকে, হর, ভগ্নাংশের হর মানে নিচে যেটা থাকে, মানে যেটাকে আমরা কিউ বলি, এইটাকে আগে সমান করতে হবে, তারপরে সব কথা। তাহলে বলো সমান আমি কিভাবে করব? দেখো, এই তো খুব ভালো করে দেখবে, এখানে 5 রয়েছে, এই 5-এর সাথে আমি এইখানের হরে যেটা রয়েছে 2, তাকে গুণ করে দেবো, তাহলেই হয়ে যাবে। বোঝা গেল কি বললাম? তাহলেই সমান হয়ে যাবে। আবার দেখো, খুব ভালো করে দেখবে, এই যে এইখানে এই যে 2 রয়েছে, তার সাথে আমি আবার কি করব? এই ভগ্নাংশের নিচে যেটা রয়েছে, এই ভগ্নাংশের নিচে কত রয়েছে? 5, সেইটাকে গুণ করে দেবো, তাহলেই হয়ে যাবে। দেখো 10 হয়ে যাবে, তাই না? দেখো এখানে কত হবে, 5 আর 2 গুণ করলে কত, 10। এখানেও দেখো, এই যে দেখো 2 আর 5 গুণ করলে কত, 10। বোঝা গেল? তাহলে কিভাবে, দেখো আমি হরগুলোকে সমান করে নিলাম, এই যে দেখো 10 আর 10 হয়ে গেল। কিভাবে করলাম? এই ভগ্নাংশের নিচে যেটা রয়েছে ছিল, এই ভগ্নাংশের নিচে যেটা ছিল 2, সেটা দিয়ে আমি এখানে গুণ করলাম, আর এই ভগ্নাংশের নিচে যেটা ছিল মানে হর, সেই হর দিয়ে আমি এখানে গুণ করে দিলাম, হয়ে গেল সমান। বোঝা গেল? আচ্ছা, নিচে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে তার উপরটাও করব, মানে আমি যদি নিচে 2 দিয়ে গুণ করি তাহলে আমার উপরেও করতে হবে। তাহলে 2 3 হবে 6। আচ্ছা, আমি যদি এইখানে 5 দিয়ে গুণ করি তাহলে আমাকে উপরেরটাকেও 5 দিয়ে গুণ করতে হবে, তাহলে 5 একে 5। বোঝা গেল? তাহলে এই আমাদের কাজ হয়ে গেল কিন্তু। তাহলে এই যে দেখো 10, এই 10 মিলে গেছে। এইবারে একদম আমরা বিন্দাস, এবারে শুধু আমরা উত্তর লিখবো, হয়ে যাবে। তাহলে উত্তরে আমরা কি লিখবো? বলেছে 3/5 ও 1/2 এর মধ্যবর্তী। তাহলে এইভাবে আমি উত্তর লিখবো যে -3/5 ও 1/2 এর মধ্যবর্তী, মধ্যবর্তী কতগুলো মূলদ সংখ্যা জানতে চেয়েছে? 10টি, তাই তো? 10টি মূলদ সংখ্যা হলো মূলদ সংখ্যা। তাহলে 10টা মূলদ সংখ্যা কি কি? তাহলে 10টা মূলদ সংখ্যা কি আমরা একটু দেখি। দেখো 10টা মূলদ সংখ্যা হলো, তাহলে কি কি বলেছে দেখো, এর দেখো নিচে কত রয়েছে, 10, আর এরও নিচে 10। বাবু 10 বাদ দাও, 10-এর কথা বাদ দাও। তাহলে এখানে দেখো রয়েছে কত, -6 আর শুধু 5, মানে -6 আর শুধু 5 মানে +5। তাহলে বলো এই -6 আর 5-এর মাঝখানে কি কি সংখ্যা থাকে তোমরা বলো? -6-এর পরে কি থাকে? মাইনাস, মানে আগে কি থাকে? -5। -6-এর আগে -5, তারপরে কি হবে? -4, -3, তাই না? -2, -1, এরকম ভাবে থাকবে, তাই কি না? তাহলে আমি সেগুলোকে লিখে ফেলি, চলো। -5, চলো আমি এখানে লিখবো 6, এই যে -6 আর 5-এর মধ্যিখানে কারা কারা থাকবে? তোমার -5 থাকবে, তারপরে কি থাকবে তোমার? -4 থাকবে, তারপরে কি থাকবে? -3 থাকবে, তারপরে কি থাকবে? -2 থাকবে, তারপরে কি থাকবে? -1 থাকবে, তারপরে আমরা কি লিখতে পারি? 0, তাই তো? তারপরে আমরা কি লিখতে পারি? শুধু 1, 2, 3, 4, এবং এই যে তাহলে -6 আর 5-এর মধ্যিখানে এইগুলো থাকবে, তাই না?
তাহলে এই যে এখানে এই যে পাঁচটা, এই পাঁচটাকে আমি যদি এইখানে লিখি তাহলে ভেতরে আরো সংখ্যা থাকছে না বলো? এই যে -5 তো, তাহলে -2 তারপরে কি হবে বলো? -2 এর পরে হবে তোমার -1, তারপরে কি হবে 0 1 2 3 4, তারপরে এই -5, তাই না? তাহলে এইবারে এই তো হয়ে গেল। এবারে জাস্ট একটা কাজ আমরা করব, সেটা হলো এই নিচের এইগুলোকে একটু লিখতে হবে। নিচে দেখো সবার 10 রয়েছে, তাহলে চলো আমরা এদের নিচে 10 করে লিখবো। 10 10 10 10 10, আবার দেখবে এখানেও আমরা লিখবো কত 10, আবার 10 10, এখানেও 10, তারপরে আবার 4-এর নিচেও আমরা কত লিখবো 10। তাহলে এই হলো, দেখো তো 10টা মূলদ সংখ্যা। দেখি 10টা মূলদ সংখ্যা হলো কিনা। একটা, দুটো, তিনটে, চারটে, 5 6 7 8 9 10, 10টা মূলদ সংখ্যা পেয়ে গেলাম। হয়ে গেল, অঙ্ক শেষ। বোঝা গেল? তো দেখো এবারে আমরা করব 10-এর দাগের অঙ্কটা। তাহলে দেখো 10-এর দাগের অঙ্কতেও বলেছে নিচের মূলদ সংখ্যাগুলির মধ্যে 5টি করে মূলদ সংখ্যা খুঁজি। তাহলে দেখো 10-এর দাগের এর অঙ্কটায় বলে দিয়েছে কি, দুটো মূলদ সংখ্যা বলেছে 1/3, খুব ভালো কথা। আরেকটা মূলদ সংখ্যা বলেছে 3/5। এবারে বলেছে এই দুটো ভগ্নাংশের মধ্যে 5টা মূলদ সংখ্যা খুঁজে বের করো। তো দেখো 5টা মূলদ সংখ্যা তো আমি খুঁজবো, তার আগে আমি তোমাদের প্রথমেই কি বলেছি, ভগ্নাংশের হরগুলোকে সমান করতে হবে। হরগুলোকে সমান করো, তারপরে সব কথা হবে। তারপরে সব কথা হবে, আগে আমরা হরকে সমান করব। দেখো এর হরে রয়েছে 3 আর এর হরে রয়েছে 5, কি করে সমান করব বলো? এটা আমি তোমাদের একটু আগে বললাম কিভাবে সমান করব। 3কে আমরা গুণ করব কত দিয়ে? এই ভগ্নাংশের নিচে যেটা রয়েছে, এই ভগ্নাংশের নিচে কত 5, সেই 5 দিয়ে গুণ করব, ঠিক আছে? আচ্ছা, তারপরে বলো, তাহলেই কিন্তু হর সমান হবে। 5কে আমরা কত দিয়ে গুণ করব? এই ভগ্নাংশের নিচে যেটা রয়েছে, দেখো এই ভগ্নাংশের নিচে কত রয়েছে 3, সেই 3 দিয়ে গুণ করব। বোঝা গেল? তাহলেই সমান হয়ে যাবে। তাহলে দেখবে কেমন সমান হবে। এই যে দেখো, এই দেখো 3 আর 5-এ কত 15। তারপরে এই যে দেখো, এই যে দেখো 5 আর 3-এ কত 15। দেখো হরগুলো সমান হয়ে গেল। এবারে লবগুলোকে লিখতে হবে। দেখো এখানে আমি যদি 3 লিখি, এখানেও লিখতে হবে 3, তাহলে 3 তিরিককে 9। আচ্ছা দেখো এইখানে আমি যদি 5 লিখি, তাহলে উপরেও আমায় লিখতে হবে 5, তাহলে 1 আর 5কে গুণ করলে 5 একে 5। দেখো আমাদের হর কিন্তু সমান হয়ে গেছে, 15 15। ব্যাস, আর কোনো চিন্তা নেই, বিন্দাস একদম। এবারে আমরা উত্তর লিখব। তাহলে আমরা উত্তরে কি লিখব? লিখব 1/3 ও 3/5-এর মধ্যবর্তী মধ্যবর্তী কতগুলো মূলদ সংখ্যা বলেছে? বলেছে কিন্তু 5টি করে। তাহলে মধ্যবর্তী 5টি মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা, তাহলে মূলদ সংখ্যা কত হবে? তাহলে বলো এখানে, খুব ভালো করে দেখে বলবে। এখানে দেখো রয়েছে 5 আর এখানে 9, তাহলে স্বাভাবিক তোমরা বলো 5 আর 9-এর মাঝখানে কারা কারা থাকে? 5 আর 9-এর মাঝখানে 6 থাকে, 7 8, এই 3জন থাকে, তাই না? তাহলে এখানে তো 5টা মূলদ সংখ্যা বলেছে, তাহলে আমি তো ভেতরে মাত্র 3টে মূলদ সংখ্যা পাচ্ছি। তাহলে কি হবে এখন? বলেছে 5 আর 9-এর মধ্যবর্তী মূলদ সংখ্যাগুলো লিখতে। নিচে 15টা এখন বাদ দাও, হ্যাঁ নিচের এই 15টা বাদ দাও, দুটোই তো সমান হয়ে গেছে, ও পরে লিখে নেবো। আমি ধরে নিচ্ছি ওপরে 5 আর নিচে 9, তাহলে বলো 5 আর 9-এর মধ্যবর্তী মূলদ সংখ্যা তো মাত্র 3টে হচ্ছে, আর আমার কাছে তো জানতে চেয়েছে 5টা। তাহলে কি হবে? 5টা তো হচ্ছে না। তাহলে যখনই এইরকম সিচুয়েশন আসবে যে চেয়েছে অনেকগুলো, 5টা 6টা, আর ভেতরে থাকছে মাত্র 3টে বা দুটো, কম পড়ছে, এই কম পড়লে আমরা কি করব বলো তো? কম পড়লে না, আমরা খুব ভালো করে তোমরা দেখবে, এইটাকে ডবল করে নেব। এই যে এইখানে যেটা রয়েছে এটাকে ডবল করে নেব। ডবল করে নেব মানে এইখানে দেখো রয়েছে কত 15, তো এই হরগুলোকে না ডবল করে নেব। এখানে হর কত রয়েছে দেখো 15, দেখো, তাই তো? তাহলে এখানেও রয়েছে দেখো 15,
আর এখানেও রয়েছে 15, এটাকে ডবল করে নাও। ডবল মানে কি 2 দিয়ে গুণ করে নাও, ডবল করে নাও। ঠিক আছে, এবারে নিচে ডবল করলে ওপরেও ডবল করতে হবে, নিচে ডবল করলে ওপরেও ডবল করতে হবে, দ্বিগুণ 2 গুণ করে নেবো, তাহলে দেখবে হয়ে যাবে। দেখো তাহলে 2 গুণ করলে কত হচ্ছে দেখি তো, 5 আর 2 কত 10, 15 আর 2 কত 30, আচ্ছা দেখো 9 আর 2 কত 18, 15 আর 2 কত 30। তাহলে দেখো হরগুলো কিন্তু সেমই আছে, দেখো এখানেও হর 30, হর 30। তাহলে দুটো যখন সেম আছে, ঠিক আছে, কোনো চাপ নেই, বিন্দাস। তাহলে উপরের নাম্বারটা কত রয়েছে 10, আর এখানে কত 18। তাহলে বলো 10 আর 18-র মাঝখানে কারা কারা থাকছে? 10 আর 18-র মাঝখানে তোমরা বলো। এই তো 10 আর 18-র মাঝখানে কারা কারা থাকে? 10 আর 18-র মাঝখানে থাকে 11, 12, তাই তো 13, 14, আর কে থাকে 15। তাহলে আমাকে 5টা মূলদ সংখ্যা বলেছিল, এই যে দেখো 5টা চলে এলো, 2, 3, 4, 5টা। বোঝা গেল? তাহলেই হয়ে গেল। তাহলে কত হবে এবারে, নিচের হরগুলোকে লিখে দিই, হরগুলো হলো সব 30 করে রয়েছে। তাহলে হরগুলোকে লিখে দাও, অঙ্ক শেষ। কত হচ্ছে 15/30। তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্ক শেষ। 5টা মূলদ সংখ্যা পেয়ে গেলাম। তাহলে চলো এবারে আমরা বি এর দাগেরটা করব। তাহলে দেখো বি এর দাগে কি বলেছে, বি এর দাগে যে ভগ্নাংশটা রয়েছে সেটা হলো তোমার 1/4, আর হলো তোমার 1/2। ঠিক আছে, তাহলে প্রথম কাজ কি, হরগুলোকে সমান করো, হরগুলোকে সমান করো। তাহলে কিভাবে হরগুলোকে সমান করব বলো, এটা বলো তোমরা। এই 2কে কত দিয়ে গুণ করতে হবে? এই ভগ্নাংশের নিচে যেটা রয়েছে, এই ভগ্নাংশের নিচে কত 4, সেই 4 দিয়ে গুণ করব। আর 4কে কত দিয়ে গুণ করব? এই 4কে কত দিয়ে গুণ করব? এই ভগ্নাংশের দেখো নিচে কত রয়েছে, এই ভগ্নাংশের নিচে রয়েছে 2, এই 2 দিয়ে গুণ করব, তাহলেই হয়ে যাবে। তাহলে নিচে 2 দিয়ে গুণ করলে ওপরটাকেও 2 দিয়ে গুণ করতে হবে, নিচে 4 দিয়ে গুণ করলে ওপরটাকেও 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে কত পাচ্ছি আমরা দেখি, 1 আর 2 গুণ করলে 2, 4 আর 2 8, আবার এইদিকে দেখবে 1 আর 4 গুণ করলে 4, আচ্ছা 4, 2 আর 4 কত 8। তাহলে দেখো এর নিচে কত 8, এরও নিচে 8, সব ঠিকঠাক, মানে হরটা তো সমান হয়ে গেছে, যেটা আমি চাইছিলাম। তাহলে এখানে রয়েছে 2 আর এখানে 4, তাহলে 2 আর 4-এর মধ্যবর্তী মূলদ সংখ্যা কি হবে? 2 আর 4-এর মধ্যবর্তী মূলদ সংখ্যা হবে কি, 2 আর 4-এর মাঝখানে কে থাকে? 2 আর 4-এর মধ্যবর্তী মূলদ সংখ্যা 3 হচ্ছে। তার মানে 2 আর 4-এর মধ্যে আমরা একজনকেই মাত্র পাচ্ছি, কিন্তু আমাকে বলেছে 5টা লিখতে, 5খানা মূলদ সংখ্যা লিখতে বলেছে, 5খানা। ঠিক আছে, কার কার মধ্যবর্তী বলেছে? 1/4 আর 1/2, এর মধ্যবর্তী 5টা। তো 5টা তো আমার জোগাড় হলো না। তাহলে জোগাড় যদি না হয় তাহলে কি করব? জোগাড় না হলে আমি বললাম না ডবল করব, ডবল মানে কি করব, এখানেও ডবল করব, এখানেও ডবল করব, মানে হরগুলোকে ডবল করে দিলাম। তাহলে এই হরগুলোকে ডবল করলে কত হচ্ছে, 8 2 16। তাহলে লবকেও কিন্তু ডবল করতে হবে, তাহলে হরকে ডবল করলে লবকেও, 4 2 8। তাহলে এখানে 2 গুণ করলে ওপরেও করতে হবে, তাহলে 2 2 4। তাহলে দেখো নিচের কিন্তু হর 16, এখানে হর 16 মিলে গেছে, কোনো চাপ নেই। তাহলে ওপরে কত রয়েছে 4 আর 8। তাহলে বলো, তোমরা বলো 4 আর 8-এর মধ্যে কতগুলো মূলদ সংখ্যা রয়েছে? 4 আর 8-এর মাঝখানে কতগুলো আমরা নাম্বার পাই? 4 আর 8-এর মাঝখানে আমরা তোমার পাই 5 6 7, 3টে পাচ্ছি, কিন্তু এখানে আমার দরকার তো 5টা। তাহলে কি হবে, আবার ডবল করব, যত কম পড়বে ততবার ডবল করব। তাহলে আবার ডবল করব মানে কি, আবার আমরা সেই 2 দিয়ে গুণ করব,
মানে ব্যাপারটা কেমন হবে, আবার 2 দিয়ে গুণ করব, এই তো এখানে 2 দিয়ে গুণ, এখানে 2 দিয়ে গুণ, আবার ডবল করব, আবার এখানে 2 দিয়ে গুণ, আবার 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে দেখি। তাহলে 4 দুয়ে কত হবে 8, 16 দুগুণে কত হবে 32, আবার দেখো 16, 8 দুয়ে 16, 16 দুগুণে কত 32। তাহলে হরগুলো দেখে নাও, 32 32 মিলে গেছে তো হরগুলো, 32 32 মিলে গেছে। তাহলে এবারে আমরা এখানে কত পাচ্ছি, এই যে দেখো এখানে উপরের নাম্বারগুলো দেখো, লবগুলোকে দেখো 8 আর এখানে 16। তাহলে 8 আর 16-র মধ্যে কতগুলো মূলদ সংখ্যা থাকে দেখি, 8 আর 16-র মধ্যে 8 আর 16, তার মাঝখানে কে কে থাকে, 5টা লিখতে হবে তার মাঝখানে। তাহলে 8 আর 16-র মাঝখানে থাকে 9, 10, 11, 12, 13, এই তো 5টা পেয়ে গেলাম, হয়ে গেল। তাহলে শুধু নিচে কিগুলো লিখবো, এই যে হরগুলো লিখতে হবে, হর কত 32, দেখো এই যে হর রয়েছে 32। তাহলে আমরা কত লিখবো 32, 32, 32, 32 এবং 32, আর এখানে কমা দিয়ে দেব। তাহলে এই তো আমাদের হয়ে গেল বি এর দাগেরটা। লাস্ট করব সি এরটা। তো দেখো এবারে আমরা কিন্তু করব সি এর দাগের অঙ্কটা। তো দেখো সি এর দাগের অঙ্কে কি বলে দিয়েছে, -4/3 ও 3/7 এর মধ্যবর্তী মূলদ সংখ্যা জানতে চেয়েছে, তাই তো। তাহলে আগে আমার কাজ কি, হরগুলোকে সমান করা। এর দেখো হরে 3, তাহলে আমি কত গুণ করব, এই যে নাম্বারটাকে 7, 7কে গুণ করব। আচ্ছা এখানে বলো 7-এর সাথে কত গুণ করব, এই যে 7-এর সাথে কত গুণ করব, এইখানে দেখো যেটা রয়েছে 3কে, বোঝা গেল। তাহলে এখানে 7 গুণ করলে এখানেও 7 গুণ করতে হবে, এখানে 3 গুণ করলে এখানেও 3 গুণ করতে হবে। তাহলে কত হচ্ছে, 4 7 28, আর এখানে দেখো 3 7 21, আবার এদিকে দেখবে 7 3 কত 21, আর 3 3 কত 9। তাহলে এবারে বলো, আমাদের কাছে দেখো হরগুলো কিন্তু মিলে গেছে 21 আর 21। তাহলে -4/7 আর 3/7 মধ্যবর্তী, সরি 4/3, -4/3 ও 3/7 মধ্যবর্তী 5টা মূলদ সংখ্যা কি হবে বলো। তাহলে -28 আর 9-এর মাঝখানে কে কে থাকে, নিচের 21 21 মিলে গেছে, বাদ দাও এখন। তাহলে আমাকে বলতে হবে, তোমরা আমাকে বলবে যে -28, -28 আর শুধু 9 +9 তার মাঝখানে কে কে থাকে। তাহলে দেখো -28-এর এখানে থাকবে কত, -27, -26, -25, -24, এরকম করে করে -23, এরকম করে করে প্রচুর হবে, -23, তারপরে -22, এরকম করতে করতে -1 2 0, তারপরে কি শুরু হবে, 0-র পরে 1 2 3, তারপরে 4 5 6 7 8, তারপরে 9 আসছে, তাই না। তারপরে তোমার আসছে 9, এই যে তারপরে তোমার আসছে 9, বোঝা গেল। তাহলে -28 আর +9-এর মাঝখানে অনেক সংখ্যা হয়, -27 26, -26 -25 -24 -23 -22 -21 -20 -19 -18 -17, এরকম করে -15 -14 -13 করে -2 -1, তারপরে 0 হয়, তাই না। তাহলে তুমি এখান থেকে যে কোনো 5টা করতে বলেছে, তো তুমি যা খুশি 5টা করতে পারো। আমি বাবা এদিক থেকেই মাইনাস, এই দিক থেকেই আমি 5টা লিখে দিচ্ছি, তাহলেই হয়ে যাচ্ছে। -27 -26 -25 -24 লিখে দিই, হয়ে যাবে। তাহলে কত হবে, আর নিচের হর কত রয়েছে 21 করে, 21, তাই না। তাহলে -27 -26 আমি এরকম ভাবে লিখি, হ্যাঁ, -27 -26 -25 -24, তাহলে 1টা 2টো 3টে 4টে, আরেকটা হলো -23। এবার সবার নিচে 21 করে লিখে দাও হরটাকে, ঠিক আছে। তাহলে এই তো হয়ে গেল আমাদের অঙ্ক শেষ। खत्म। बाय बाय टाटा गुड बाय।